সিডিআর কখন ইউজ করা হয়? শাখা কারেন্ট বের করতে। শাখা কারেন্ট বা শাখার কারেন্ট, শাখার কারেন্ট বা শাখা কারেন্ট বের করতে কি ব্যবহার করা হয়? সিডিআর। ভিডিআর কেন ব্যবহার করা হয়? ভিডিআর ব্যবহার করা হয় হচ্ছে ব্রাঞ্চ ভোল্টেজ, ব্রাঞ্চ ভোল্টেজ বের করতে ভিডিআর ব্যবহার করা হয়। একটা কারেন্ট ডিভাইডিং রুল আর একটা ভোল্টেজ ডিভাইডিং রুল। ওকে, নোড বলতে বোঝায় দুইটা উপাদানের সংযোগস্থল। এই কারেন্ট সোর্সের এক মাথা আর এই রেজিস্ট্যান্সের আরেক মাথা, এই রেজিস্ট্যান্সের এক মাথা, সবগুলা একটা পয়েন্টে যুক্ত হয়েছে, এই পয়েন্টটাকে আমরা নোড বলবো। আর শাখা কাকে বলা হয়? যদি দুইটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এই দুইটা নোডের মাঝখানে যেসব এলিমেন্ট থাকে তাকেই মূলত ব্রাঞ্চ বা শাখা বলা হয়। বুঝা গেছে? এই সিডিআর ভিডিআর পড়ার জন্য আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হইল যে একটা হচ্ছে প্যারালাল এ ভোল্টেজ সমান, ভোল্টেজ সমান কারেন্ট অসমান। প্যারালালে ভোল্টেজ সমান কারেন্ট অসমান, ভোল্টেজ সমান কারেন্ট অসমান মানে কারেন্ট ভাগ হয় আর কি। আর সিরিজে, এটা বেসিক ইলেকট্রিসিটিতে তোমাদের পড়ানোর কথা, সিরিজে কারেন্ট সমান ভোল্টেজ ভাগ হয়, ভাগ হয় মানে আলাদা আলাদা হয়। এই যে দেখো বলছি কি প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে এই শাখায় যে ভোল্টেজ আছে এই শাখায়ও সেম ভোল্টেজ আছে, কিন্তু কারেন্ট অসমান। তার মানে এই শাখায় যে কারেন্ট আছে, ব্রাঞ্চ বা শাখা কিন্তু একই জিনিস, এই শাখায় যে কারেন্ট আছে এই শাখায় সে কারেন্ট নাই। এই কথাটার মানে কি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা, যে প্যারালালে ভোল্টেজ সমান মানে এই শাখার ভোল্টেজ, এই শাখার ভোল্টেজ, এরপরে যদি কোনো প্যারালাল শাখা থাকতো সবগুলোর ভোল্টেজ সমান হইতো, কিন্তু কারেন্ট অসমান, কারেন্ট ভাগ হয়। তো এটা হচ্ছে এই জায়গার, এটা ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এখানে ধরো 2.5 অ্যাম্পিয়ার গেছে, এখানে 2.5 অ্যাম্পিয়ার গেছে, হ্যাঁ না, এখানে ধরো 2.4 অ্যাম্পিয়ার গেছে, এখানে 2.6 অ্যাম্পিয়ার গেছে, তাহলে কারেন্ট কিন্তু অসমান। প্যারালালে কারেন্ট অসমান কিন্তু ভোল্টেজ সমান, ঠিক আছে? আর সিরিজে কি হয়? সিরিজে কারেন্ট সমান। ধরো এখানে কারেন্ট আছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার এখানেও আছে, এখানেও আছে। সিরিজ, এই পুরোটা যেহেতু একটা সিরিজ সার্কিট, তো এই পুরো সার্কিটে কারেন্ট সমান হবে কিন্তু ভোল্টেজ অসমান হবে। এই আরএস এ যে ভোল্টেজ ড্রপ হবে তার থেকে এই আরএল এ ভোল্টেজ ড্রপ আলাদা হতে পারে বা আলাদা হয় স্বাভাবিকভাবে, ঠিক আছে? সিডিআর ভিডিআর কি? সিডিআর ভিডিআর হলো কারেন্ট ডিভাইডিং রুল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডিং রুল। এই যে বলছি কি প্যারালাল শাখায় যে কারেন্ট অসমান, হ্যাঁ, এটার একটা কারেন্ট আছে, এটার একটা কারেন্ট আছে, আমি প্যারালাল শাখা দেখলেই বলে দিতে পারবো যে ভোল্টেজ সবগুলো সমান, কারণ প্যারালালে ভোল্টেজ সমান হয়। তো ভোল্টেজ নির্ণয় করার প্রয়োজন নয় প্যারালাল শাখায়, আমি যদি একটা শাখার ভোল্টেজ কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে পরবর্তী যেগুলো প্যারালাল শাখা সবগুলোর ভোল্টেজ আমি বলে দিতে পারবো, কারণ প্যারালালে ভোল্টেজ সমান, কিন্তু কারেন্ট তো অসমান। তো এই শাখায় যে কারেন্ট আছে এই শাখায় সেই কারেন্ট নাই, তো এই শাখায় যে কারেন্ট আছে সেটা আমি কিভাবে নির্ণয় করব এবং এই শাখায় কিভাবে কারেন্ট নির্ণয় করব, অর্থাৎ প্রতি শাখা কারেন্ট, শাখা বা ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করতে হলে হ্যাঁ আমাকে যেই রুল ফলো করতে হবে সেটাকেই বলা হয় সিডিআর বা কারেন্ট ডিভাইডিং রুল, ঠিক আছে? সিডিআর বা কারেন্ট ডিভাইডিং রুল, বুঝা গেছে? তো এই শাখায় কারেন্ট ধরে নিলাম আইএল, এই শাখায় কারেন্ট ধরে নিলাম আইআর, আর মোট কারেন্ট ধরে দিলাম আইটি, ঠিক আছে? মোট কারেন্ট ধরে নিলাম আইটি, এই শাখার কারেন্ট ধরে নিলাম আইআর, এই শাখার কারেন্ট ধরে নিলাম আইএল, ঠিক আছে? ওকে, সো কারেন্ট ডিভাইডিং রুলটা কি? যে শাখা কারেন্ট, আমি কোন শাখার কারেন্ট নির্ণয় করব? ধরো এই আইআরটা নির্ণয়, না আইএলটা নির্ণয় করব। কারেন্ট ডিভাইডিং রুল হলো, রুলের সূত্র হচ্ছে শাখা কারেন্ট ইকুয়ালস টু কি হবে? মোট কারেন্ট বা টোটাল কারেন্ট
মোট কারেন্ট বা টোটাল কারেন্ট ইনটু বিপরীত পথের রেজিস্ট্যান্স। বিপরীত পথের বলতে বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলে দাও, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। হ্যাঁ, ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স। ওকে, এই হচ্ছে কারেন্ট ডিভাইডিং রুল বা সিডিআর। তো এটা যদি আমি এই সার্কিটে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আসলে কি হবে, তাহলে কি হতে পারে দেখো, আমি এটা এই জায়গায় লিখি একটু। হ্যাঁ, শাখা কারেন্ট আমি কোনটা শাখা কারেন্ট নির্ণয় করব, আইএল নির্ণয় করব। তাহলে শাখা কারেন্ট আইএল ইকুয়ালস টু কি হবে, মোট কারেন্ট কি আইটি, যেটা 5 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট দেয়া থাকবে তোমাদের আইটি ইনটু কোন শাখার কারেন্ট নির্ণয় করতেছি, এই আরএল শাখার কারেন্ট নির্ণয় করতেছি না, তো বলছে কি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো এই শাখার বিপরীত শাখা, প্যারালাল শাখা অবশ্যই 2টা বা 3টা থাকে। হ্যাঁ, যদি এখানে প্যারালাল শাখা একটা মানে 2টা, যে 2টা মিলে প্যারালাল হয়েছে, এই জন্য এর বিপরীত শাখা একটাই। যদি 3টা থাকতো তাহলে বিপরীত শাখা হইতো 2টা, যদি 4টা থাকতো তাহলে বিপরীত শাখা পরের 3টা। এরকম মানে ওই শাখা বাদে যে শাখাগুলো, যে প্যারালাল শাখাগুলো আছে সবগুলাই বিপরীত শাখা। তো ওই বিপরীত শাখার যত রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সই হলো এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো এখানে যেহেতু বিপরীত শাখা একটা, এই জন্য আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করতেছি, তার বিপরীত শাখা কোনটা, এই শাখা। তাহলে সূত্র অনুযায়ী মোট কারেন্ট আইটি ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনটা, এই যে এইটা না, এই জন্য আমরা লিখবো আর আই এন ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স কোনটা, এইটা প্লাস এইটা, আই আর কি বলে আর ইন প্লাস আর এল। বুঝা গেছে এই রুলসটা কিভাবে আসলো, বুঝা গেছে? শাখা কারেন্ট ইকুয়ালস টু মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এটার বিপরীত শাখা এটা বিপরীত শাখা রেজিস্ট্যান্স ইনটু টোটাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স। বুঝা গেছে এতটুকু? ওকে, এখন আসি ভিডিআর। ভিডিআর প্রযোজ্য হয় সিরিজ সার্কিটের জন্য। সিরিজ সার্কিটের জন্য কি প্রযোজ্য হয়, ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডিং রুল। কেন প্রযোজ্য হয়, কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সমান, এই সার্কিটে কারেন্ট সমান। আমরা জানি সব জায়গায় এই সার্কিটে কারেন্ট যে চলতেছে সেই কারেন্টের পরিমাণ সমান, কিন্তু ভোল্টেজ ড্রপ আলাদা। এই জায়গায় ভোল্টেজ একরকম, এই জায়গার ভোল্টেজ আরেক রকম। তো এক এক শাখার ভোল্টেজ এক এক রকম সিরিজ সার্কিটে। এই জন্য আমার ওই প্রত্যেকটা শাখার ভোল্টেজ নির্ণয় করার জন্য যে সূত্র দরকার হয় সেটা হলো ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডিং রুল। তো ভোল্টেজ ডিভাইডিং রুলটা আসলে কি হবে, ভোল্টেজ ডিভাইডিং রুলটা কি হবে, কি হয়েছে আবার নিচে মারামারি লাগতো নয়। তো ভোল্টেজ ডিভাইডিং রুলটা কি, ভোল্টেজ ডিভাইডিং রুল হচ্ছে শাখা ভোল্টেজ বা ড্রপ ভোল্টেজ। ড্রপ ভোল্টেজ আমি কোনটার ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই, ধরো এই আরএস এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করব আমি, ঠিক আছে? আরএস এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করব। ড্রপ ভোল্টেজ ইকুয়ালস টু, রুলসটা কি হবে, রুলসটা হবে মোট ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ, মোট ভোল্টেজ ইনটু ওই শাখারই রেজিস্ট্যান্স, যেই শাখার ভোল্টেজ ড্রপ বের করব ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে সিডিআর আর ভিডিআর এর মধ্যে পার্থক্য কি হইলো দেখো, সবই এক জিনিস, এখানে মোট কারেন্ট, এখানে মোট ভোল্টেজ। এই পার্থক্য জাস্ট এই যে এখানে আছে, কারেন্ট ডিভাইডিং রুলের বেলায় বিপরীত শাখার রেজিস্ট্যান্স হবে, আর ভোল্টেজ ডিভাইডিং রুলের বেলায় ওই নিজ শাখার রেজিস্ট্যান্স হবে।
ওই শাখারই রেজিস্ট্যান্স বা নিজ শাখার রেজিস্ট্যান্স, ওই শাখা না বলে নিজ নিজ শাখা রেজিস্ট্যান্স। তাহলে যদি এটার ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে যাই তাহলে ভোল্টেজ ড্রপ VRS, এটা কি হবে? VRS এর ভোল্টেজ কি হবে? মোট ভোল্টেজ হচ্ছে V, এই মোট ভোল্টেজ হচ্ছে V ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স কি RS ডিভাইডেড মোট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স, তাহলে কি হবে RS প্লাস RL। ঠিক আছে, এই হচ্ছে ড্রপ ভোল্টেজ বা শাখা ভোল্টেজ বা ব্রাঞ্চ ভোল্টেজ নির্ণয় করার সূত্র, আর এটা হচ্ছে শাখা কারেন্ট নির্ণয় করার সূত্র। বুঝা গেছে? দ্বিতীয় অধ্যায় কি নিয়ে আলোচনা করছি? নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছি। আর নেটওয়ার্ক কাকে বলে, কত প্রকার, কি টাইপ হয়, কোন আকৃতির হয়, হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করেছি আমরা দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব আসলে একটা নেটওয়ার্ক এই যে সিম্পলি এরকম হবে সিরিজ, এরকম সিরিজ হবে, বা এটা হচ্ছে প্যারালাল সার্কিট, হ্যাঁ, বা এরকম ডিরেক্ট এরকম হয়, এত এত সিম্পলিফাইড সার্কিট হয় না, আরও জটিল সার্কিট হয়, হ্যাঁ, বা একাধিক সোর্স থাকে। তো সেক্ষেত্রে ওই সিডিআর ভিডিআর দিয়ে বা স্বাভাবিকভাবে তুমি শাখা কারেন্ট শাখা ভোল্টেজ বের করে ম্যাথ করতে পারবা না। যদি পারো তখন আসলে কঠিন হয়ে যাবে ম্যাথটা বা বড় হয়ে যাবে। এই জন্য কিছু জটিল জটিল সার্কিটকে আমরা যাতে সহজে, হ্যাঁ, কিছু কৌশল অবলম্বন করে অতি সহজেই এর কারেন্ট এবং ভোল্টেজ বের করতে পারি, সেই পদ্ধতিকেই মূলত বলা হয় নেটওয়ার্ক থিওরেম। নেটওয়ার্ক থিওরেমটা কি? অতি সহজেই, খুব সহজভাবে কারেন্ট বা জটিল জটিল সার্কিটে কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকেই মূলত বলা হয় থিওরেম। ওকে, তো আমরা বিভিন্ন থিওরেম নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের, নেটওয়ার্কে এক বিন্দুতে না বলে আমরা বলবো হচ্ছে একটি নোডে, একটি নোড এ মিলিত, এই যে কেস, আচ্ছা, এটাকে বলা হয় কারশফ কারেন্ট ল বা KCL। হ্যাঁ, KCL বা কারশফ কারেন্ট ল করাচ্ছি আমি, হ্যাঁ, এটা চতুর্থ অধ্যায়ে আবার কাজে লাগবে যখন নোডাল অ্যানালাইসিস আমরা পড়ব। ঠিক আছে, তখন কিন্তু কাজে লাগবে KCL। তখন অনেকে হয়তো বা বলবা যে ভাই KCL কি, তখন কেন আমি বলবো না। হ্যাঁ, তোমাদের তো বকতেও পারি না, তোমরা অনলাইনে আসো, হ্যাঁ, সামনাসামনি থাকলে বুঝতে তাইলে কি অবস্থা। ওকে, কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে একটি নোডে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল 0। কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে একটি নোডে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল কি? 0। ঠিক আছে, তো এটা কি রকম হয়? ধরো এটা একটা নোড আমি ধরে নিলাম, হ্যাঁ, এখানে কিছু কারেন্ট আসতেছে, এটাকে ধরলাম I1, এটাকে ধরলাম I2, এটাকে ধরলাম I3, এটাকে ধরলাম I4, আরেকটা দিলাম এটাকে, হ্যাঁ, এটাকে ধরলাম I5। তো এই নোডে I1 আসতেছে, I2 যাচ্ছে, I3 যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, I4 আসতেছে, I5 বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মূল কথা হইল এই সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল 0। এখন আমি এই I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5 করে ইকুয়ালস টু 0 করে দিব, এরকম করে দিব, তাহলে কি হয়ে যাবে? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5 লিখে ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এখানে তো বলছে যে কোন নেটওয়ার্কে একটি নোডে মিলিত, একটা নোডে যে কারেন্টগুলো আসতেছে বা মিলিত হচ্ছে তাদের বীজগাণিতিক যোগফল 0। তো আমি যোগ করে দিছি, হয়ে গেছে? না ভাইয়া, কেন হয়নি? ভাই এটা তো মনে করেন যে একটা ভিতরে ঢুকছে আর একটা বের হচ্ছে, তাই তো যেটা ভিতরে ঢুকবে তার সারা দিলা সবাই দিতে না।
হ্যাঁ, এই সবগুলো যোগ করে দিলে তো আর এই যে কারেন্ট আগত কোনটা নির্গত কোনটা এটা তো বোঝা যাবে না, তাই না? তো আমরা কি করব, যে কোনো একটারে প্লাস ধরবো, যে কোনো একটারে মাইনাস ধরবো। হ্যাঁ, তুমি এটা ইচ্ছা অনুযায়ী ধরতে পারো, আগত কারেন্টকে প্লাস ধরতে পারো, নির্গত কারেন্টকে মাইনাস ধরতে পারো, এটা তোমার ইচ্ছাধীন, বা নির্গত কারেন্টকে প্লাস ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে জেনারেলি আমরা হচ্ছে আগত কারেন্টকেই প্লাস ধরি, নির্গত কারেন্টকে মাইনাস ধরি, এটা স্বাভাবিক আচরণ। তো তাহলে I1 এই নোডে আসতেছে না আগত কারেন্ট, এই জন্য I1 প্লাস। এরপর হচ্ছে I2 বের হয়ে যাচ্ছে, এই জন্য I2-র সামনে একটা মাইনাস দিয়ে দিবা, ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে? এর দ্বারা বোঝাচ্ছে কি এটা হচ্ছে নির্গত কারেন্ট। এরপর হচ্ছে I3 ও নির্গত, সামনে একটা মাইনাস, ব্র্যাকেট। এরপর হচ্ছে I4 আগত, এই জন্য প্লাস, I5 নির্গত, এই জন্য মাইনাস, ব্র্যাকেট। তাহলে এখন কি বোঝা যাচ্ছে কিনা দেখো, এখন আমি চাইলেই এই সমীকরণটাকে এই সার্কিটে ডিফাইন করে দিতে পারি, সার্কিট না দেখেই এই সমীকরণ থেকে এটা আনতে পারি, বা সমীকরণ থেকে এটা আনতে পারি, বা আগত নির্গত কারেন্ট বলে দিতে পারি যে এটা আগত, এটা আগত, আর এই তিনটা হচ্ছে নির্গত কারেন্ট, ঠিক আছে? এই KCL বা কারশফ কারেন্ট ল, এটাকে আরো সুন্দরভাবে ডিফাইন করা যায়। হ্যাঁ, আরেকটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট। কিভাবে দেখো, এই মাইনাসগুলো যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস হয়ে গেল। কিভাবে, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি I1 প্লাস I4, প্লাসগুলো জাস্ট এই পাশে রাখলাম, এই দুটারে রাখলাম, আর মাইনাসগুলো যদি এই পাশে বার করি তাহলে তো প্লাস হয়ে যাবে। তার মানে হচ্ছে I2 I3 প্লাস I5, ঠিক আছে? I2 প্লাস I3 প্লাস I5। তাহলে এইগুলো হচ্ছে আগত কারেন্ট, এগুলো নির্গত কারেন্ট। তাহলে এই ফর্মুলাতে এটা ফেলানো যায় কিনা? মূল সূত্র হচ্ছে এটা যে আগত নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0, কিন্তু নির্গত কারেন্ট যদি তুমি মাইনাস ধরো বা আগত কারেন্ট যদি তুমি মাইনাস ধরো তাহলে সেগুলোকে ইকুয়ালের ওই পাশে শিফট করা যায়, তাহলে হয়ে যায় আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ভোল্টেজ কারশফস ভোল্টেজ ল, এটাকে সংক্ষেপে কি বলে? KVL, তাই না? KVL বলে কিনা সংক্ষেপে? আচ্ছা, তো KVLটা কি? কোন ক্লোজ সার্কিটে, অথবা বলতে পারো লুপে, ঠিক আছে? কোন ক্লোজ সার্কিটে বা লুপে সকল ইএমএফ বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ, এবং সকল ইএমএফ বা ভোল্টেজ বা এবং সকল ভোল্টেজ ড্রপ এর বীজগাণিতিক যোগফল 0। কোনো ক্লোজ সার্কিট বা লুপের বা সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ, ইএমএফ প্লাস ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। কিভাবে হয়? ধরো এখানে একটা ভোল্টেজ আছে,
এখানে একটা রেজিস্ট্যান্স আছে, উপরেও একটা রেজিস্ট্যান্স আছে, এখানেও একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা ভোল্টেজ ড্রপ বা ব্যাটারি। ওকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এই দিক দিয়ে ধরো I1 কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে ধরো I2 কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে ধরো I3 কারেন্ট যাচ্ছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। ওকে, এটা একটা সার্কিট নর্মালি দেওয়া আছে। তো এই সার্কিটে আমি কিভাবে KVL বা কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব, কিভাবে এই সার্কিটে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব, ঠিক আছে? তো KVL বা কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করতে গেলে আমার প্রথমে কি করতে হবে, সাইন দিয়ে নিতে হবে বা চিহ্ন দিয়ে নিতে হবে। কিভাবে দিয়ে নিব, দেখো কারেন্টের ডিরেকশনের অনুযায়ী। কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে না, এই I1 কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, ঢোকার প্রান্তে প্লাস, বের হওয়ার প্রান্তে মাইনাস, ঢোকার প্রান্তে প্লাস, বের হওয়ার প্রান্তে মাইনাস, ঢোকার প্রান্তে প্লাস, বের হওয়ার প্রান্তে মাইনাস। এভাবে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স যাই থাক না কেন আমি চিহ্ন দিয়ে নিব, সবগুলা সাইন দিয়ে নিব, ঠিক আছে? আর ভোল্টেজ সোর্স তো দেখা যায়, যেটা বড় সেটা প্লাস, যেটা ছোট সেটা মাইনাস। ওকে, এখন আমি এই জিনিসগুলোকে মার্ক করি, A B C D E F, সবগুলো নোটকে আমি ডিনোট করলাম। হ্যাঁ, ওকে, এটা একটা সার্কিট। এতটুকু বুঝে আসছে তো নাকি? ওকে, তো আমি এখন যদি KVL প্রয়োগ করি, KVL কয়টাতে প্রয়োগ করতে পারবো? চাইলে A E F B এই পুরোটাতে KVL প্রয়োগ করতে পারবো চাইলে, অথবা A B C D এতটুকুতে প্রয়োগ করতে পারবো, অথবা C E F D এতটুকুতে প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? তো আমি A B C D তে KVL প্রয়োগ করি, কি আসে দেখি। A B KVL at A B C D। হ্যাঁ, আমরা এই জায়গাটায় KVL প্রয়োগ করব। তো শুরু করো, প্রথমে আমি ফার্স্ট সাইন নিব না সেকেন্ড সাইন নিব? হ্যাঁ, তো অলওয়েজ নর্মালি ভাবে যেরকম এটাতে KCL এ আগত কারেন্ট প্লাস, নির্গত কারেন্ট মাইনাস ধরা হয়, আর সেক্ষেত্রে KVL এর ক্ষেত্রে আমরা অলওয়েজ সেকেন্ড সাইন নিই। এই যে সেকেন্ড সাইন নিলে সবগুলোরই সেকেন্ড সাইন নিতে হবে। এটা সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, তাহলে আমরা প্লাস V1 লিখতে পারি। এই রেজিস্ট্যান্সের সেকেন্ড সাইন কি, নেগেটিভ না? তাহলে এটার ভোল্টেজ ড্রপ কি হবে, ভোল্টেজ ইকুয়ালস টু V ইকুয়ালস টু I ইনটু R। তো এর I হচ্ছে কি বলে I1, আর রেজিস্ট্যান্স হচ্ছে R1 মাইনাস, এটা যেহেতু সেকেন্ড সাইন মাইনাস এই জন্য মাইনাস দিলাম, I1 R1, এটার ফার্স্ট সাইন প্লাস, সেকেন্ড সাইন মাইনাস, ওতে মাইনাস দিলাম। এটার কারেন্ট কি I3, রেজিস্ট্যান্স হচ্ছে R3। এখানে কি আর কিছু আছে, শেষ হয়ে গেছে না? ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে একটা KVL হয়ে গেল, V1 মাইনাস I1 R1 মাইনাস I3 R3, ঠিক আছে? এটা হচ্ছে এই লুপে KVL কমপ্লিট। হ্যাঁ বলো সাকিব। হ্যাঁ, B ইকুয়ালস টু IR, এই সূত্র, ভোল্টেজ ড্রপের সূত্র, ভোল্টেজের সূত্র না, ভোল্টেজ ড্রপের সূত্র, ড্রপ, এই সূত্র ব্যবহার করা হয়েছে। আমরা এখন KVL প্রয়োগ করব কোথায়? KVL at A E F B, A E F B এই পুরোটাতে KVL প্রয়োগ করব। আগে এতটুকুতে KVL প্রয়োগ করছি, এখন এই পুরোটাতে KVL প্রয়োগ করব। যদি পুরা লুপে আমি KVL প্রয়োগ করি তাহলে মাঝখানের এটা কনসিডার হবে না, শুধু এই যে বর্ডারগুলো কনসিডার হবে, এই বর্ডারগুলো কনসিডার হবে। তাহলে দেখো EFB তে KVL প্রয়োগ করলে প্রথমটা কি আছে V1, তাহলে সেকেন্ড সাইন আমি নিব প্লাস V1, তারপর এটার সেকেন্ড সাইন মাইনাস I1 R1, এটার সেকেন্ড সাইন কি প্লাস, এই যে দেখছো, এই জন্য আমি বলছি আগে সাইন দিয়ে নিবা, কারেন্টের ডিরেকশন অনুযায়ী সাইন দিবা। আর কি বলে, যখন KVL প্রয়োগ করবা তখন সবগুলোর সেকেন্ড সাইন বা সবগুলোর ফার্স্ট সাইন, তুমি চাইলে সবগুলোর ফার্স্ট সাইন ধরতে পারো, একই কথাই, একই মানা যাবে। হ্যাঁ, তো এটা সেকেন্ড সাইন কি প্লাস, এটা ফার্স্ট সাইন, এটা সেকেন্ড সাইন, এদিক দিয়ে যদি তুমি যাও তাহলে সেকেন্ড সাইন হচ্ছে প্লাস, প্লাস I2 R2, এটার সেকেন্ড সাইন কি, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে সেকেন্ড সাইন মাইনাস V2, এই দিক দিয়ে আর কিছু আছে নাই, ইকুয়ালস টু 0।
এই হচ্ছে পুরোটাতে যদি আমি কেভিএল প্রয়োগ করি তাহলে এই সমীকরণ আসবে। ক্লিয়ার হয়েছে এতটুকু?